নমস্কার বন্ধুরা, আর এস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন কেনেথ অ্যান্ডারসনের লেখা একটি শিকার কাহিনী, কেম্পে কারাইয়ের মানুষ খেকো। দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যের পাহাড় জঙ্গল ঘেরা একটি জেলা হল সালেম। এই সালেম জেলায় পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণের ঢালে অবস্থিত একটি ছোট্ট গ্রাম কেম্পে কারাই। 1920-21 সাল নাগাদ একটি ভয়ঙ্কর মানুষ খেকো বাঘের আবির্ভাব হয়েছিল এই গ্রামের আশেপাশে। কেম্পে কারাই গ্রামের চারপাশে কতগুলি চাষের ক্ষেত আছে, যার পর থেকেই শুরু হয়েছে বাঁশের ঘন জঙ্গল। জঙ্গলের মাঝখান চিরে একটি সরু পাহাড়ি নদী চলে গেছে। সে সময় কেম্পে কারাইয়ের মানুষজন থমথমে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল মানুষ খেকো এক বাঘের উপদ্রবে। বাঘটার প্রথম শিকার এক বৃদ্ধ পূজারী। মাসখানেক আগে কেম্পে কারাইয়ের 11 মাইল দূরে মুত্তুর থেকে রওনা হয়ে পূজারী আর গ্রামে ফিরে আসেনি। কয়েকদিন পর একটি অনুসন্ধানী দল বেরিয়ে কেবল বৃদ্ধের গামছা ও রক্তমাখা ধুতিটা খুঁজে পায় বনের ভেতর। দিন দশেক পর একটি বউ গায়ের কুয়োতে জল আনতে গিয়েছিল সন্ধ্যের মুখে। সেও আর ফেরেনি। রাত 8টা নাগাদ তার স্বামী লাঠির লণ্ঠন নিয়ে খুঁজতে বেরিয়ে পেল কেবল পিতলের কলসিটা। পরদিন সকালে আরও খোঁজাখুঁজির পর মিলল তার শাড়ি, দু একটা গয়না আর মৃত মেয়েটির মাথা। গোটা গ্রামটার স্বাভাবিক জীবনযাত্রা প্রায় বন্ধ হয়ে এলো। সন্ধে হতে না হতেই একটা ঘুপচি কুঠুরিতে ঢুকতো বাড়ির লোকজন। গরু ছাগল সব নিয়ে কোনো রকমে তারা রাতটা কাটাতো। জঙ্গলে যাওয়ার তো প্রশ্নই ছিল না। এরই মধ্যে মুরা বলে এক সাহসী লোক প্রায়ই সন্ধেবেলার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে পাশের জমিতে যেত। এরকমভাবে কয়েক রাতে যেতে যেতে এক রাত্রে সে একই রকমভাবে জমিতে গেল। তার বাড়ির লোকজনদেরকে সে জানিয়ে দিয়েই গেল, যদিও বাড়ির কারো বারণ সে শুনল না। কিছুক্ষণ পরেই জমির দিক থেকে একটা শ্বাস বন্ধ হয়ে দম আটকে যাওয়ার মতো চিৎকার সকলের কানে এলো। বাড়ির লোকজন আলো নিয়ে যতক্ষণে সেখানে পৌঁছল ততক্ষণে বাঘ তার কাজ সেরে চলে গিয়েছে। মোরার ছিন্ন ভিন্ন মৃতদেহ আবিষ্কার করল তার বাড়ির লোকজন। এই মোরা ছিল বায়রার জামাই। বায়রা ছিল আমার বিশেষ বন্ধু। আমার বেশ কিছু শিকার অভিযানে বায়রা আমাকে সাহায্য করেছিল। স্বভাবতই বায়রা নিজেই কেম্পে কারাই থেকে রওনা দিল আমাকে সেই খবরটা জানাতে। সে এসে যখন আমাকে খবরটা জানালো, তৎক্ষণাৎ আমি আমার স্টুডি বেকার নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে করে বেরিয়ে পড়লাম বাঘ মারতে। পেন্না গ্রামে পৌঁছে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে পায়ে হেঁটে আমি রওনা হলাম 18 মাইল দূরের কেম্পে কারাই গায়ের দিকে। পথে উল্লেখযোগ্য তেমন কিছু ঘটেনি। কেবল গ্রামের কাছাকাছি এসে বাঘের পায়ের ছাপ পাওয়া গেল। ছাপগুলো খুঁটিয়ে দেখে এবং মাপযোগ করে বোঝা গেল বাঘটি মাঝারি আয়তনের। গ্রামে পৌঁছে আমি আমার দুই বন্ধু বায়রা আর রাঙ্গার সঙ্গে পরামর্শ করে দুটো বলদ কিনে দুই জায়গায় বেঁধে রাখলাম টোপ হিসেবে। আর নিজে বিকেলের মধ্যে গিয়ে বসলাম সেই কুয়োটার পারে যেখানে বউটিকে মেরেছিল মানুষ খেকোটা। আস্তে আস্তে সন্ধে ঘনিয়ে এলো। রাইফেল হাতে চোখ কান সজাগ রেখে আমি নিঃশব্দে বসে রইলাম। এভাবেই ঘন্টার পর ঘন্টা কেটে গেল। কেবলমাত্র কতগুলো বাদুড় এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে। মাঝরাতের কাছাকাছি সময়ে একটা সম্বর হরিণ ভয় পাওয়া গলায় ডাকতে ডাকতে দৌড়ে পাহাড়ের ওপর থেকে চলে গেল। বুঝলাম কাছাকাছি নিশ্চয়ই কোনো বাঘের আবির্ভাব হয়েছে। হঠাৎ আমার মাথায় এলো আমি বাঘের অপেক্ষায় না বসে থেকে একটু সারা শব্দ করে
বাঘটাকেই তো এদিকে টেনে আনতে পারি। যেমন ভাবা তেমন কাজ। তোমরা হয়তো কেউ কেউ লক্ষ্য করেছ যে কুয়ো থেকে সহজে জল তোলার জন্য কুয়োর ওপর কপিকল বা পুলি লাগানো থাকে। আমি সেই কপিকলের দড়িটা নাড়াচাড়া করে জলের মধ্যে বালতি ফেলে শব্দ করতে লাগলাম, যাতে বাঘটা ভাবে কেউ একজন জল নিতে এসেছে। চাঁদনি রাত, জ্যোৎস্নায় চতুর্দিক পরিষ্কার দেখা যাচ্ছে। বাঘ এলে ভালো মতোই দেখা যেত, কিন্তু সেও কিছু কম চালাক নয়। বাঘটা ওদিকে পাই বাড়ালো না। সারা রাত আমি বসে রইলাম। অবশেষে ভোরের আকাশ ফর্সা হয়ে সূর্য উঠলে আমি ক্লান্ত দেহে ফিরে এলাম তাঁবুতে। কয়েক ঘন্টা ঘুমিয়ে চা জলখাবার খেয়ে চাঙ্গা হয়ে বাইরার রাঙ্গাকে নিয়ে আমি বেরোলাম বলদ দুটোকে দেখতে। গিয়ে দেখলাম রাস্তার উপর বাঁধা বলদটি বাঘের হাতে মারা পড়েছে, কিন্তু কুয়োর কিছু দূরে যেটা বাঁধা ছিল তার খুব কাছাকাছি গিয়েও বাঘটা তাকে মারেনি। আমি স্পষ্টই বুঝতে পারলাম বাঘটা ভীষণ ধূর্ত, সাক্ষাৎ শয়তান। এবার আমাদের করণীয় একটি জুতসই মাচান বাঁধা। আগে এই টোপটিকে বাঁধা হয়েছিল একটা সুবিধামতো গাছ দেখে, এবার তার উপর মাচান বাঁধা হবে। আমি যতক্ষণে দুপুরের খাওয়া এবং ঘুম সেরে নিলাম, ততক্ষণে রাঙ্গা আর বাইরা বেশ জুত করে একটা ইজি চেয়ার বেঁধে রাখল গাছের ডালে। বিকেল 5টা নাগাদ এসে বসলাম সেই মাচানে, রাইফেল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে। একটু পরেই চাঁদ উঠল। চতুর্দিক আলোকিত হয়ে উঠল জ্যোৎস্নায়। রাত 8টা পর্যন্ত কোনো অঘটন ঘটল না। এতক্ষণ বসে থাকতে থাকতে একরকম প্রায় অন্যমনস্কই হয়ে গেছিলাম। হঠাৎ অনুভব করলাম বাঘটা আমারই মাচান বাঁধা গাছের গুড়িতে ঘষে ঘষে গা চুলকোচ্ছে। আমি হতভম্ব হয়ে গেলাম, এই ভেবে যে এমন উজ্জ্বল জ্যোৎস্না সত্ত্বেও বাঘটা শুধু আমারই নয়, অন্যান্য বিভিন্ন প্রাণীদেরও চোখকেও ধুলো দিয়েছে। দেখতে না পেলেও আমি বুঝতে পারছিলাম জন্তুটা গা ঘষছে গাছের গুড়িতে, এবং তা করতে গিয়েই মানুষের উপস্থিতি সে টের পেয়ে গেছে। একটা চাপা আওয়াজ করে সে গাছ বেয়ে উঠতে শুরু করলো। আমি নিশ্চিত হলাম এইটাই সেই মানুষ খেকো, কারণ সুস্থ স্বাভাবিক কোনো বাঘ মানুষের সাড়া পাওয়া মাত্রই পালিয়ে যায়। এর একমাত্র ব্যতিক্রম দেখা যায় সুন্দরবনের বাঘের ক্ষেত্রে। কোনো অজ্ঞাত প্রাকৃতিক কারণে তারা জন্ম থেকেই নরখাদক। গায়ে ঢুকে এমনকি নদী সাঁতরে নৌকো থেকেও তারা মানুষ তুলে নিয়ে যায়। আমি যে গাছটায় বসেছিলাম সেটা মাটি থেকে খাড়া উঠে গেছে 15 ফুটের মতো, তারপর ডালপালা মেলেছে, আর সেখানেই আমার মাচান। আমি চটপট পা দুটো গুটিয়ে বাঁ দিকে ঝুঁকে পড়লাম গুলি চালানোর জন্য, কিন্তু আমার একটু ভুল হয়ে গিয়েছিল, কারণ বাঘটা উঠছিল ডান দিক দিয়ে। বাঘ মাটি থেকে সোজা দাঁড়িয়ে থাবা প্রসারিত করলে ফুট 8 দূর পর্যন্ত বাড়াতে পারে, অর্থাৎ বাঘটা 7-8 ফুট মতো উঠতে পারলেই তার থাবার নাগালে মাচানটা পাওয়ার কথা। কারণ আমি বসেছিলাম মাটি থেকে প্রায় 15 ফুট উঁচুতে। আমি বাঁ পাশে ঝুঁকে পড়ে বুঝলাম আমার ভুল হয়েছে। তৎক্ষণাৎ সামলে নিয়ে আবার ডান পাশে ঝুঁকে চেষ্টা করতে লাগলাম গুলি চালানোর, কিন্তু একটা ঝুলন্ত ইজি চেয়ার থেকে এক পাশে ঝুঁকে সোজা ঠিক নিচের দিকে গুলি চালানো কখনোই সম্ভব নয়। আমি গুলি ছোড়ার আগেই বাঘটা গাছ বেয়ে উঠে মাচানে নাগাল পেয়ে গেল। আমাকে ধরার জন্য প্রচণ্ডভাবে সামনের দিকে থাবা চালিয়ে দিল। তীক্ষ্ণ ধার নখগুলো ইজি চেয়ারের কাপড়টা ফালা ফালা করে আমার প্যান্ট ছিঁড়ে উরু থেকে আমার পশ্চাৎদেশ পর্যন্ত ছিঁড়ে দিয়ে গেল। কিন্তু এর সঙ্গে ভারসাম্য হারিয়ে বাঘটাও সশব্দে আছড়ে পড়ল মাটিতে। সমস্ত ঘটনাটা বলতে যতক্ষণ সময় লাগলো আসলে কিন্তু তার থেকেও অনেক কম, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটেছিল। মাটিতে আছাড় পড়া মাত্রই বাঘ বুঝল তার উপস্থিতি এবং উদ্দেশ্য কোনোটাই আর গোপন নেই। তৎক্ষণাৎ একটা চাপা মুখশব্দ করে সে উধাও হয়ে গেল ঝোপের মধ্যে। আমি গুলি করার
কোনো সুযোগই পেলাম না। যে কোনো বাঘ বা শিকারী প্রাণীর নখগুলো পচা মাংসজাত বিষাক্ত জীবাণু মাখা থাকে, যেহেতু তারা নখ দিয়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। এই নখের আঁচড় মানুষের দেহের উপর লাগলে ওই সব জীবাণু রক্তে মিশে মারাত্মক সংক্রমণ ঘটিয়ে থাকে। আমি তখন পড়লাম উভয় সংকটে। আমি যদি মাচানে গোটা রাত কাটাই, তো আরও ঘন্টা দশেক আমাকে বিনা চিকিৎসায় কাটাতে হবে, আর তাতে ক্ষতটা বিষিয়ে গিয়ে প্রাণ সংশয় হবেই। অথবা আমাকে এই রাত্রেই 2 মাইল জঙ্গলের ভেতর দিয়ে পায়ে হেঁটে তাঁবুতে ফিরে ওষুধপত্র লাগাতে হবে। শেষের ক্ষেত্রে এই পথটার যে কোনো জায়গায় যে কোনো সময় বাঘটা আমাকে ধরতে পারে। আমার একটু সাহস বেশি ছিল। মাচানের উপর ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকার চেয়ে আমি ফিরে যাওয়াই ঠিক করলাম। প্রথমে দড়িতে বেঁধে নামালাম হাতের রাইফেলটা, যাতে বাঘটা আশেপাশে থাকলে আক্রমণটা প্রথমে রাইফেলের ওপরেই হয়। তারপর হাঁচড়ে পাছড়ে আমি নিজেও নামলাম। কয়েক মিনিট দাঁড়িয়ে হালচাল কিছুটা বুঝে নিয়ে রাইফেল নিয়ে রওনা হলাম গ্রামের দিকে। 2-3 কিলোমিটার লম্বা হাঁটা রাস্তাটা অত্যন্ত বিপজ্জনক। কখনো কখনো ঝোপের পাশ দিয়ে, কখনো বাঁশঝাড়ের ভেতর দিয়ে গিয়েছে, আবার কখনো রাস্তার উপর দিয়ে বয়ে গেছে পাহাড়ি ঝর্ণা। আমি রাইফেলের লক খুলে স্নায়ু টান টান করে পা বাড়ালাম। সতর্কভাবে হাঁটতে হাঁটতে একসময় বিনা ঝামেলায় পৌঁছেও গেলাম তাঁবুতে। রাঙ্গা আর বাইরা জেগেই ছিল। তারা তখনই গরম জলে পটাশ পারম্যাঙ্গানেট মিশিয়ে ক্ষতটা ধুয়ে ওষুধ লাগিয়ে দিল। কতকগুলি অতি প্রয়োজনীয় ওষুধ আমি সব সময় সঙ্গেই রাখতাম। তারপরেই আমি নিজেই একটা পেনিসিলিন মিশিয়ে ইঞ্জেকশন নিলাম। সে রাতটা কোনো মতে কাটিয়ে পরদিন সকালে আবার ড্রেস করলাম ক্ষতস্থানটা। তারপর ভালো করে খাওয়া দাওয়া সেরে দেখতে বেরোলাম গত রাত্রের ঘটনাস্থল। বাঘটা আর ফিরে আসেনি। পায়ের ছাপ দেখে নিশ্চিত হলাম যে এটা একটা পুরুষ বাঘ, মাঝারি মাপের, এবং পাহাড়ের এই অংশটায় এই নরখাদকটার চলাফেরাই বেশি। বাঘটা যে ওই গরুর টোপে আর ফিরবে না, সেটা আমরা বুঝেছিলাম। সেই জন্য নতুন কোনো পরিকল্পনার কথা ভাবতে শুরু করলাম। উরুয়ার পশ্চাৎ দেশের ক্ষতগুলোর দরুন আমার পক্ষে একভাবে নিশ্চল হয়ে বসে থাকা অসম্ভব। সারা রাত দাঁড়িয়েও থাকা যাবে না, সুতরাং উপায় কেবল শুয়ে থাকা। অনেক চিন্তাভাবনার পর আমরা স্থির করলাম যে গ্রামের কাছে যে শুকনো পাহাড়ি নদী আছে, তাতে গর্ত খুঁড়ে আমি লুকিয়ে থাকব। বাঘের হাত থেকে আমাকে বাঁচাতে গর্তটার উপর একটা গরুর গাড়ির চাকা চাপিয়ে দিয়ে বড় বড় কয়েকটা পাথর চাকার উপর রেখে সেটাকে মাটিতে বেশ করে চেপে বসানো হবে। শুকনো ডালপালা দিয়ে চাকাটা সম্পূর্ণ ঢেকে দেওয়া হবে, যাতে বাঘের কোনো রকম সন্দেহ না হয়। এরপর একটা মানুষের মূর্তি বানিয়ে সুবিধামতো জায়গায় ওই নদীর গর্ভেই কোথাও রাখা হবে, এবং সেটার দিকে সরাসরি গুলি চালানোর জন্য চাকাটা ওই দিকে ইঞ্চি 6 তুলেও রাখতে হবে। চাকাটা সেদিন বসানোর আর সময় ছিল না, সুতরাং সেদিন আমরা মানুষের মূর্তিটা বানাতে লাগলাম। আমার একটা প্যান্টের মধ্যে বাঁশ, খড় প্রভৃতি ঠুসে তৈরি হলো 2টো পা। সেটার উপর একটা ছেঁড়া ধুতিও জড়িয়ে দিলাম। একটা ছোট বস্তায় খড় আর শুকনো পাতা পুড়ে তৈরি হলো ধর, আর তাতে কটা ছেঁড়া জামা আর একটা ছেঁড়া কোট জড়িয়ে দেওয়া হলো। সব থেকে চমৎকার হয়েছিল মাথাটা। একটা বড় ঝুনো নারকেলের ওপরে মেয়েদের খোপা বাঁধার পরচুলো বেঁধে তার উপর যা হোক করে একটা পাগড়ি জড়িয়ে দেওয়া হলো, মূর্তিটাকে কিছুটা বিশ্বাসযোগ্য করার জন্য। সেই রাতে ক্ষতগুলো পরিষ্কার করে আবার একটা পেনিসিলিন নিয়ে শুয়ে পড়লাম আমি। পরদিন সকালে খাওয়া দাওয়া করে কয়েকজন লোক নিয়ে একটা গরুর গাড়ির চাকা খুলে সেই শুকনো নদীর গর্ভে নিয়ে গেলাম। বালির মধ্যে 4 ফুট ব্যাসের প্রায় 4 ফুট গভীর একটা গর্ত খুঁড়ে কিছু শুকনো ঘাস পাতা ফেলে ভেতরের ভিজে ভাবটা কাটিয়ে আমি গর্তে ঢুকে দেখলাম উপুর হয়ে বসে কিংবা আধশোয়া ভঙ্গিতে আমি থাকতে পারবো কিনা। বিকেল 4:30 নাগাদ আমি এসে গর্তে ঢুকলাম। তার উপর চাপা দেওয়া হলো
5 ফুট ব্যাসের গরুর গাড়ির চাকাটা। চাকার উপর কিছু বড় বড় পাথর চাকার পরিধি বরাবর চাপানো হলো। সব শেষে কিছু ঝোপ জঙ্গল ফেলে মোটামুটি স্বাভাবিক করা হলো পুরো জায়গাটা। গর্ত থেকে প্রায় 15 ফুট দূরের একটা তেঁতুল গাছে মানুষের মূর্তিটা ঠেস দিয়ে বসিয়ে আমার সঙ্গী সাথীরা সবাই গ্রামে ফিরে গেল। তখন বিকেল আনুমানিক 5টা। আমি একেবারে নিঃসঙ্গ হয়ে গর্তের মধ্যে বসে রইলাম। গুলি চালানোর ফাঁকটুকু দিয়ে আমি দেখতে লাগলাম সামনের পথ দিয়ে মাঝে মাঝে ময়ূর, বনমোরগ, হরিণ যাতায়াত করছে। মূর্তিটা দেখে কেউ হুড়মুড়িয়ে পালাচ্ছে, আবার কেউ ঝোপের মধ্যে থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে তবে কাছে আসছে। রাত 8টা নাগাদ আমি শুনতে পেলাম একটা ধারী ভালুক ঘোত করে আমার গর্তের দিকে আসছে। শুকনো ডালপালার মধ্যে খড়মড় করে এসেই তার নজরে পড়ল ওই ঢিবিটা। ঝাঁকড়া লোমের ভালুকটা একটু থমকে দাঁড়ালো। বোধহয় ভাবল এখানে কিছু মোটা সোটা শুককীট বা কেঁচো মিলতে পারে, অথবা 2-4টে গুবরে পোকা, অবশ্য একটা উই ঢিবিও হতে পারে। সবচেয়ে ভালো হয় যদি সেই হলদে খুদে খুদে মৌমাছির একটা সরেস চাক জোটে এখানে। এইসব চিন্তাভাবনা করেই বোধহয় চাকাটার উপরে অত কষ্টে চাপানো চাইগুলো সরাতে শুরু করলো সে। ভালুকটাকে তাড়ানো দরকার। আমি নিচু গলায় এই ফুস ফুস এই যা করে আওয়াজ করলাম। ভালুকটা একটুক্ষণ থমকালো, ভাবলো আওয়াজটা এলো কোথা থেকে। অল্পক্ষণ পরেই আবার পাথর সরাতে শুরু করলো। আমি আবারও ধমকে উঠলাম, এই এই যা হুস। এবার জন্তুটা পাথর বেয়ে চাকার উপরে এসে স্পোকের ফাঁক দিয়ে নিচের দিকে তাকালো। এ আবার কি? চাকার তলায় পোকার বদলে মানুষ। বিস্মিত একটা গর্জনের সঙ্গে সঙ্গে ভালুকটা হাঁচড়ে পাছড়ে নেমে নদীটার পার বেয়ে উঠে বাঁশঝাড় ভেঙে উধাও হয়ে গেল। আরও প্রায় মিনিট 10 পরে আমার কানে এলো খুব চাপা পাতা গুড়িয়ে যাওয়ার আওয়াজ। কোনো ভারী জানোয়ার মাংসল থাবায় শুকনো ডালপাতা মারিয়ে গেল। আমি বেশ বুঝলাম নরঘাতকটা এসেছে এবং মূর্তিটা তার চোখে পড়ে থাকবেই। রাইফেলের লক খুলে আমিও তীক্ষ্ণ চোখে চেয়ে রইলাম মূর্তিটার দিকে। আগেই বলেছি বাঘটা ছিল অসাধারণ ধূর্ত। কোনোভাবে এসে বুঝতে পেরেছিল মূর্তিটা নিছকই ফালতু। আসল শিকার ওই ঢিবিটার ভেতরেই রয়েছে। হয়তো ভালুকটার বেখাপ্পা আচরণের কারণে তার সন্দেহ জেগে থাকবে। পাথরগুলো বেয়ে বাঘ চাকাটার মাঝখানে এসে সোজা নিচের দিকে তাকালো। আমিও চুপচাপ ছিলাম না। আমি আগেই বুঝতে পেরেছিলাম নরঘাতকটা এসেছে এবং সে পাথরের ওপর উঠে আসার সময়টুকুর মধ্যেই আমিও কোনোভাবে নিজেকে মোচড় দিয়ে উপর অবস্থা থেকে চিত হয়ে গেলাম। রাইফেলটাও ঘুরিয়ে উপরের দিকে তাক করার চেষ্টা করছিলাম, কিন্তু গর্তের পরিসরটা যথেষ্ট বড় না হওয়ার জন্য সেটা একদম লম্বাভাবে তোলা যাচ্ছিল না। কেবলমাত্র কোনাচেভাবে প্রায় 60 ডিগ্রি কোণে উঠানো গেল। আমার মাথায় 6-7 ফুট ওপর থেকে একটা রক্ত জমানো গর্জন করে বাঘটা স্পোকের ফাঁক দিয়ে সামনের থাবাটা সোজা নিচের দিকে চালিয়ে দিল আমাকে ধরার জন্য। আমি যতটা পারলাম কুকড়ে গিয়ে থাবার আঘাত থেকে নিজেকে রক্ষা করতে লাগলাম। সেদিন কিন্তু বাঘটারই কপাল খারাপ ছিল। 2-1 বার ব্যর্থ চেষ্টা করার পর সে চাকাটার কেন্দ্র থেকে একটু সরে এলো পরিধির দিকে, যাতে সেখান থেকে শিকারটাকে ধরতে পারে, এবং তা করতে গিয়েই সে নিজেকে মেলে ধরল রাইফেলের নলের মুখে। নলটা বাঘের কাঁধে ঠেকানোর সঙ্গে সঙ্গে ট্রিগার টিপলাম আমি। গুলির প্রচণ্ড আঘাতে জন্তুটা ঠিকরে পড়ল জমিতে। তারপর হাত পা অবশ করা গর্জনের পর গর্জন করতে করতে চাকাটার পাথরগুলোর ওপর কামড় দিয়ে চলল। যন্ত্রণায় আছাড় খেয়ে খেয়ে পড়ছিল বাঘটা। বোঝা গেল ভালোই জখম হয়েছে সে। বেশ কয়েক মিনিট পরে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে পড়তে পড়তে গর্জন করতে করতে নদীর পার বেয়ে উঠে সে জঙ্গল ভেঙে চলে গেল। আমি গর্তের মধ্যে বসে বসে তার যাওয়ার শব্দ শুনলাম,
কিন্তু কোন দিকে যে গেল কিছুই বুঝতে পারলাম না। আবার নেমে এলো এক নই শব্দ। সারা জঙ্গল জুড়ে যেন ভুতুরে নিস্তব্ধতা। ঝিঝি পোকা আর উচ্চিংড়েরাও যেন ডাকতে সাহস পাচ্ছে না। রাত 2টো নাগাদ পাহাড়ের দিক থেকে একটা জোর হাওয়া বইতে শুরু করলো। ক্রমশ সারা আকাশ ছেয়ে গেল মেঘে। কিছুক্ষণের মধ্যেই বড় বড় বৃষ্টির ফোঁটা আমার গায়ে মাথায় পড়তে লাগলো। দেখতে দেখতে ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। একেবারে আকাশ ভেঙে আমার হাড় পর্যন্ত ভিজিয়ে দিল যেন। গর্তটার চারপাশ দিয়ে জল চুইয়ে পড়তে লাগলো। আর তখনই আমার মালুম হলো কি সাংঘাতিক বিপদ আমার দিকে ধেয়ে আসছে। বৃষ্টির জলে গর্তের বালির পাড় ধুয়ে গেলে চাকাটা ওই বিপুল ভার নিয়ে চেপে বসবে আমার ওপরে। ওদিকে আর কিছুক্ষণের মধ্যেই পর্বত থেকে নদীটায় নেমে আসবে প্রবল ঢল। গর্তের মধ্যে ইঁদুরের মতো মরতে হবে আমাকে। আমি 4 হাতে পায়ে ভর দিয়ে চাকাটায় পিঠ লাগিয়ে ঠেললাম প্রাণপণে, কিন্তু এক চুলো নড়ল না ওটা। কিন্তু আমি সাহস হারালাম না। মাথা ঠান্ডা রেখে ভাবলাম আর কি উপায় হতে পারে বেরোনোর। একটাই রাস্তা তখন খোলা ছিল, গুলি চালানোর ওই 6 ইঞ্চি চওড়া ফাঁকটুকু খুঁড়ে মানুষের বেরোনোর মতো বড় করা এবং সেইখান দিয়ে বেরোনো। যদিও তার জন্য সময় খুবই কম, তবুও মরিয়া হয়ে 2 হাত দিয়ে শিয়ালের মতো বালি খুঁড়তে শুরু করলাম আমি। কাজটা অবশ্য খুব সহজই ছিল, কারণ জলে ভিজে বালি অনেকটা আলগা হয়ে গিয়েছিল ততক্ষণে। কিছুক্ষণ পরে আমি যখন দেখলাম ফাঁকটা মোটামুটি বড় হয়েছে, তখন আমি রাইফেলটা সেই বালির ফাঁক দিয়ে বের করে নিজেকে চাকা আর পাথরের মধ্যেকার ফাঁক দিয়ে ক্রমাগত ঠেলতে লাগলাম। কাদায় পড়া বান মাছের মতো পাক মেরে মুচুর দিয়ে বেরোনোর চেষ্টা করতে লাগলাম এবং শেষ পর্যন্ত বেরিয়েও এলাম। মুষলধারে বৃষ্টি তখন অব্যাহত। গাছের গোড়ায় বসানো মূর্তিটা তুলে রাখলাম একটা উঁচু জায়গায়। তারপর সোতাটা পেরিয়ে আস্তে আস্তে কানে ভেসে এলো প্রবল জলস্রোত ধেয়ে আসার কলরোল। কয়েক মিনিটের মধ্যেই দেখলাম 3 ফুটেরও বেশি উঁচু এক সফেন জলের দেওয়াল প্রবল বেগে এসে আছড়ে পড়ল পাথরের স্তূপ আর চাকাটার উপরে এবং তৎক্ষণাৎ ভাসিয়ে নিয়ে গেল সেগুলোকে। দেখতে দেখতে শুকনো সোতাটা 4 ফুটের বেশি গভীর এক খরস্রোতা নদীতে পরিণত হলো। বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজই তখন কানে আসছে না। টর্চের আলো খুব একটা দূরে যাচ্ছে না। এই দুর্যোগে নিরাশ্রয় বনে আমি কি বা করব? তাই একটা দিক আন্দাজ করে হাঁটা লাগালাম। বেশ খানিকটা হাঁটার পর হঠাৎ চোখে পড়ল এক ঝলক আলো। সেদিকে এগিয়ে যেতেই আমি দেখতে পেলাম লণ্ঠন নিয়ে ওই বৃষ্টির মধ্যেও রাঙ্গা, বায়রা এবং কয়েকজন অসম সাহসী লোক আমাকে সাহায্য করতে এগিয়ে আসছে। নদীর জল বাড়তে দেখেই গ্রামের মানুষজন বুঝেছিল কি ভয়ঙ্কর বিপদের মধ্যে আমি রয়েছি। তারা তক্ষুনি কয়েকজন মিলে ওই ঝড় বৃষ্টির মধ্যে এমনকি মানুষ খেকো বাঘের ভয়কেও অগ্রাহ্য করে আমাকে উদ্ধার করতে বেরিয়ে পড়েছে। যাই হোক, আমি শেষ পর্যন্ত গ্রামে ফিরলাম বন্ধুদের সঙ্গে। পরের দিন একটু বিশ্রাম নিয়ে আমি একবার দেখতে গেলাম জায়গাটা। সেই সঙ্গে মূর্তিটাও নিয়ে আসতে হবে। যেতে যেতে দেখলাম সবকটি পাহাড়ি সোতায় কলকলিয়ে বইছে, তবে হাঁটু জলের বেশি গভীর কোনোটাই নয়। আমার রাতের অভিযানের জায়গাটায় গিয়ে নদীর দুপাশ তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম, কিন্তু এই প্রচণ্ড বৃষ্টিতে কি আর কিছু চিহ্ন থাকে? ঘন্টা 2-3 ধরে আমরা খুঁজে বেরিয়ে অবশেষে কেম্পে কারাইয়ে ফিরে এলাম। আমি আরও 3টে দিন সেখানে থাকলাম, তবে বাঘের আর কোনো নতুন খবর না পাওয়ায় এবং আমার ছুটিও ফুরিয়ে আসায় 4র্থ দিন বাধ্য হয়েই ব্যাঙ্গালোরের বাড়িতে ফিরে গেলাম। আসার আগে রাঙ্গা আর বাইরাকে টাকা পয়সা দিয়ে পই পই করে বলে দিয়ে এলাম সতর্ক থাকতে এবং বাঘের খবর পেলে আমাকে টেলিগ্রাম করে জানাতে। দিন 15 পরে রাঙ্গা আর বাইরা টেলিগ্রাম করল, জানালো শোভাদির পথে চিনার নদীর তীর ধরে যখন কয়েকটা গরুর গাড়ি আসছিল, তখন একটা বাঘ একেবারে পেছনের গাড়ির গাড়োয়ানটিকে ধরবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমি বুঝতে পারলাম ওই বাঘটাই সেই নরখাদক।
দ্রুত প্রস্তুত হয়ে আমি বেরিয়ে পড়লাম কেম্পে কারাইয়ের দিকে। পেন্না গ্রামে পৌঁছে আগের মতোই হাঁটা পথে 10-12 মাইল পেরিয়ে কেম্পে কারাই। সেখানে পৌঁছে গারোয়ানটির সঙ্গে আলাপ করে জানতে চাইলাম ঠিক কী ঘটেছিল। উত্তরে গারোয়ানটা আমাকে জানালো, জি আজ্ঞে হুজুর, আমার গাড়িটা ছিল সারির একদম শেষে। একটা বড় ঝোপ পেরিয়ে গেল সামনের সব কটা গাড়ি, আর আমারটা পেরোনোর আগেই ঝোপটা একবার নড়তে দেখলাম। তারপরেই বাঘটা পেছনের দিকে লাফিয়ে উঠতে গিয়েও পড়ে গেল। ভাগ্যিস পড়ে গেল। আমিও বলদ দুটোর মাঝখানে বসে পড়ে চেঁচাতে শুরু করি। বলদ দুটো প্রাণপণ ডাক ছেড়ে ছুটতে লাগলো। সামনে সঙ্গীরা সব লাঠি সোটা এনে রুখে দাঁড়াতেই বাঘটা পালায়। আমি তাকে জিজ্ঞেস করলাম, ধীর গতিতে চলা গরুর গাড়ি, কিন্তু তাও কেন বাঘটা উঠতে পারল না? লোকটি ভারী অবাক হয়ে পাল্টা প্রশ্ন করল, এ জি আমায় বাঘে তাড়া করেছে সাহেব, আমি কি তখন পালাবো, না বসে বসে দেখব সে কেমনভাবে লং জাম্প দেয়? এই কথাবার্তার মধ্যেই কয়েকটি লোক হন্তদন্ত হয়ে এসে জানালো, সোপাধি যাওয়ার পথে চিনার নদীতে বাঘের কতগুলো পায়ের ছাপ দেখা গেছে। এর থেকে বোঝা গেল যে গত রাতেই বাঘটা নদী পেরিয়েছে। আমি তো শুনেই ছুটলাম সেদিকে। ছাপ খুঁজে পেতে বেশি দেরি হলো না। নদীর ধারা এঁকে বেঁকে বয়ে চলেছে ঝিরঝির করে। ভিজে বালির ওপরে পড়া স্পষ্ট ছাপ দেখে বোঝা গেল বাঘটার ডান পা ভীষণ জখম হয়েছে। দেহের ওজন প্রায় সমস্তটাই চাপিয়েছে সামনের বাঁ পায়ে। বাঘটা যেখান দিয়ে নদী পেরিয়েছে তার থেকে 1/2 মাইল টাক দূরে একটা লম্বা শিলা আছে নদীর গর্ভে, প্রায় 4 ফুট উঁচু, 8 ফুট চওড়া এবং 40 ফুট মতো দৈর্ঘ্য হবে শিলাখণ্ডটার। আমি ঠিক করে ফেললাম সেই রাতে ওই শিলাখণ্ডের ওপরই আমি বসব, কারণ বাঘটা যদি রাত্রে নদী পেরোতে চায় তাহলে আমার মূর্তিটা বাঘের চোখে পড়বেই, এবং সে আক্রমণ করতে এলে তারার আলোতে তাকেও দেখার সম্ভাবনা আমার থাকবে। বিকেল 5:30 নাগাদ একটা ধুতি গায়ে জড়িয়ে রাইফেল দুটো তৈরি করে আমি গিয়ে বসলাম শিলাখণ্ডটার ওপর। রাঙ্গা আর বাইরা সে রাতে আর গ্রামে ফিরে যাওয়ার সাহস করল না। নদীর ধারেই একটা বিশাল কাঠবাদাম গাছে উঠে দুটো জুৎসই ডালে গুছিয়ে বসল। শিলাখণ্ডটার দুপাশেই নদী প্রায় 40 গজ করে চওড়া। সাদা বালি ঝকঝক করছে। একটা ওভারকোট পেতে দুপাশে দুটো গুলি ভরা দোনলা রাইফেল নিয়ে আমি বসলাম রাত পাহারায়। একেবারে অন্ধকার হয়ে যাওয়ার কিছু পরে একটা দাঁতাল হাতি নদীতে জল খেতে এলো। শিলাটা পেরিয়ে গিয়ে যেই তারা নাকে এলো মানুষের গন্ধ, অমনি মাটিতে সুরটা আছড়ে গলা দিয়ে দস্তার পাত মুছড়ে ফেলার মতো একটা অদ্ভুত শব্দ করে দ্রুত বেগে পালালো। রাত 11টা। একইভাবে বসে চতুর্দিকে নজরদারি চালিয়ে যাচ্ছি। এমন সময় বাঁ পাশে পেছনের দিকে যেন একটা ধ্যাবরা কালো ছোপ চোখে পড়ল। ভালো করে সেটা দেখার আগেই আবার তা অদৃশ্য হয়ে গেল। আরও খানিকক্ষণ তাকিয়ে থাকার পর সেই কালো ছোপটা আমার নজরে পড়ল, কিন্তু আগের জায়গায় নয়। সেখান থেকে শিলাখণ্ডটার দিকে বেশ খানিকটা সরে এসেছে। মনে হচ্ছে যেন একটা লম্বা কালো কিছু ভেসে ভেসে আসছে। চলনটা ঠিক সাপের মতো নয়, অনেকটা কেঁচো বা শুঁয়োপোকার মতো। একবার লম্বা হয়ে আবার গুটিয়ে যাচ্ছে। হঠাৎ আমার মাথায় বিদ্যুৎ চমকের মতো খেলে গেল, ওটা কি? বুকে হেঁটে গুড়ি মেরে নিঃশব্দে কিন্তু নিশ্চিতভাবে ছোট ছোট তরঙ্গে কিন্তু দ্রুত সে এগিয়ে আসছে চূড়ান্ত লাফটা দেওয়ার দূরত্বের মধ্যে। তার লাফের পাল্লার মধ্যে শিকারকে পাওয়া পর্যন্ত সে একইভাবে আসতে থাকবে। ওটাই সেই নরখাদক বাঘ। আমি ভয়ে শিউরে উঠলাম। ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল মাথা মুখ বেয়ে, কিন্তু জোর করে ভয় চেপে রেখে রাইফেল তুলে নিলাম কাঁধে। বাঘটা ততক্ষণে প্রায় 20 ফুটের মধ্যে পৌঁছে গেছে। রাইফেল কাঁধে তুলতে দেখেই সে বুঝতে পারল শিকারিও প্রস্তুত হচ্ছে। আর দেরি নয়, আমি দেখলাম কালো ছোপটা আরও গুটিয়ে গেল। লাফ দেওয়ার জন্য সমস্ত শক্তি সংহত করে নিল 4টে পায়ে। টর্চের বোতামটা সঙ্গে সঙ্গে টিপে দিলাম। আমার সামনে ঝলসে উঠল একটা ক্রুদ্ধ কান লেপটানো জলজলে
সবুজ চোখওয়ালা বাঘের মুখ। আমি ট্রিগার টিপলাম তার লাফ দেওয়ার এক মুহূর্ত আগে। বুলেটটা সে গ্রাহ্যই করল না। শরীরে গুলিটা নিয়েই বাঘটা লাফালো, তেড়ে এসে আছড়ে পড়ল শিলাখণ্ডটার ওপর। কিন্তু আমার কপালের জোর বলতে হবে, পাথরের ওপর থেকে বাঘের নখ ফসকে গেল, বালির ওপরে পড়ে গেল সে। হতাশায়, রাগের একটা রক্ত জমানো গর্জন করে সে স্প্রিংয়ের মতো লাফ দিয়ে উঠে দাঁড়ালো। কিন্তু সেই একটা সেকেন্ডেই দ্বিতীয় গুলি চালানোর পক্ষে যথেষ্ট। অত কাছে লক্ষ্যভ্রষ্ট হওয়ার আর কোনো প্রশ্নই নেই। কিন্তু দ্বিতীয় গুলিও ঠিকমতো মারতে পারলাম না তাকে। শিলাখণ্ডটার ওপর সে এক ঝটকায় উঠে পড়ল। ততক্ষণে আমার হাতে উঠে এসেছে দ্বিতীয় রাইফেলটা। তৃতীয় গুলিটা আমি চালালাম প্রায় বাঘের মাথায় নল ঠেকিয়ে। খুলে ফাটিয়ে চলে গেল গুলিটা। শিলাখণ্ড থেকে গড়িয়ে পড়ল বাঘটা সাদা বালিতে। সমাপ্তি ঘটল এক ভয়ঙ্করের। সোপাধিতে সেই রাতটা কাটানোর জন্য রাঙ্গা আর বাইরাকে ডেকে নিলাম আমি। পরের দিন এসে দেখলাম একটা মাঝারি মাপের কিছুটা রোগা একটা পুরুষ বাঘ। ভালো মতো পর্যবেক্ষণের পর দেখা গেল গত রাতের প্রথম গুলিটা তার হা করা মুখের ভেতর দিয়ে ঢুকে ঘাড়ে গর্ত করে চলে গেছে। কিন্তু তবুও সে থামেনি। দ্বিতীয় বুলেটের আঘাত আরও মারাত্মক। তার বাঁ কাঁধ দিয়ে ঢুকে ফুসফুস ছিঁড়ে চলে গেছে, কিন্তু তাতেও সে থামেনি। তৃতীয় গুলিটা তার খুলি ফাটিয়ে মগজ ছিঁড়ে খুঁড়ে তবেই কেবল প্রতিহত করেছে তার অদম্য তেজ। সব ব্যবচ্ছেদ করার সময় দেখা গেল বাঘটার মানুষ খেকো হওয়ার কারণ। সে মানুষ খেকো হয়েছে কেবল মানুষেরই কারণে। তার ডান পায়ের কনুইয়ের খাঁজে পাওয়া গেল একটা বহু পুরনো শীষের গুলি। এই বেখাপ্পা টুকরোটা শুধু তার যন্ত্রণার কারণই হয়নি, উপরন্তু তার দৌড়াদৌড়ি এবং স্বাভাবিক খাদ্য অর্থাৎ হরিণ, শুয়োর, ছাগল প্রভৃতির সংগ্রহে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। নিতান্ত পেটের জ্বালা মেটাতেই অবশেষে তাকে মানুষের মতো সহজ শিকার ধরতে হতো।